চট্টগ্রামের চকবাজার এলাকায় নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু সেহেরিসের এখনও সন্ধান মেলেনি। শুক্রবার রাত ৮টার দিকে বন্দরনগরীর কাপাসগোলার হিজরা খালে পড়ে নিখোঁজ হয় শিশুটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও দাদির সাথে রিকশায় ছিল শিশুটি। সড়কের গর্তে পড়ে রিকশা উল্টে নালায় পড়ে যায় তারা। কিছুটা ভেসে গিয়ে ব্রিজের নিচে পাইপের সাথে আটকে যায় শিশুটির মা ও দাদি। পরে ব্রিজের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়। রিকশা চালককেও উদ্ধার করা হয়েছে, তবে খোঁজ পাওয়া যায়নি শিশুটির। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল ও সিটি কর্পোরেশনের সেবকরা। উৎসুক জনতার কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হলেও নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওনার রিক্সা নিচে ভাড়া করছে, ভাড়া করে দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ওই রিক্সাওয়ালাতেও খেয়াল ছিল না যে, কারণ এখানে পানি ছিল, দেখতে পারে না রাস্তাটা প্রপারলি। যাওয়ার সময় মানে উল্টে পড়ে গেছে। পরে যাওয়ার পর তাদের ওই যে মা বাবা এবং রিক্সাওয়ালা ওইখান থেকে উদ্ধার করলো। আর বাচ্চাটাকে এখনো মিসিং। মানে আমরা সবাই আসলাম বাচ্চাটাকে উদ্ধার করার জন্য, এখান থেকে অন্ততপক্ষে এই বাচ্চাটাকে তাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার। দর্শক, এখন উদ্ধার কাজে খবর জানবো আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। শাহাদাত, আমরা জানি শিশুটি সন্ধ্যা নাগাদ পড়েছে নর্দমায়। এখন তো রাত, এখন পর্যন্ত খুব লম্বা একটা সময়, কিন্তু এখন একটু জানাবেন যে উদ্ধার কাজ কতটুকু এগোলো? এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে এবং ঠিক যে জায়গাটায় শিশুটি নিখোঁজ ছিল তার বিপরীত দিকে এখন যে হিজরা খাল, সেখানে উদ্ধার কার্যক্রমটা চালানো হচ্ছে। এবং এই উদ্ধার কার্যক্রমটা রাত ৮টায় শিশুটি নিখোঁজ হওয়ার ১.৫ ঘন্টা পর শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রমটা চালানো হচ্ছে এবং ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল পালাক্রমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এবং সাথে সিটি কর্পোরেশনের সেবকরাও কাজ করছেন। প্রথম দিকে তারা যে বেগ পেতে হয়েছে তাদের ময়লা আবর্জনার কারণে, পরে এক্সকেভেটর এনে সেই ময়লা আবর্জনা সরানোর পর কিছুটা তাদের জন্য কাজ করতে সহায়ক হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি। এটি মানুষের যারা উৎসুক জনতা আছেন তারাও অপেক্ষা করছেন শিশুটিকে আদৌ পাওয়া যাচ্ছে কিনা বা কবে নাগাদ পাওয়া যাবে সেটি জানার জন্য। কতক্ষণ এই উদ্ধার কার্যক্রম চলবে সেটিও ফায়ার সার্ভিস থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের জানানো হয়নি। তবে আমরা যে জিনিসটা দেখছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই জায়গায় এখন আছেন, ফায়ার সার্ভিসের উপপরিচালক চট্টগ্রামের তিনি এখানে আছেন, সেনাবাহিনী যে ভিড় নিয়ন্ত্রণ বা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, সাথে পুলিশও আছে। সবকিছু মিলে কার্যক্রমটা এখনো চলছে। তবে এখানে যে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যেমনটা, যে রাস্তায় পানি থাকার কারণে, রাস্তা পারাপারের জন্যই তারা মূলত এই যে রিক্সাটা নিখোঁজ শিশুর মা এবং দাদি উঠেছিলেন, শিশুটি একেবারে এক প্রকার কোল থেকে ছিটকে পড়ে যখন রিক্সাটি একটা গর্তে পড়ে যায়। সেই তারপর থেকেই মা এবং দাদিও কিন্তু একইভাবে গর্তে পড়ে যায় এবং সেই সময় থেকেই যে শিশুটি নিখোঁজ রয়েছে এবং শিশুটি মাত্র ৬ মাস বয়স। এমন ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে একটা কৌতূহল জেগেছে শিশুটি আসলে কবে নাগাদ পাওয়া যাচ্ছে কিনা। তারা মিনিটে মিনিটে প্রত্যেকটা খালের এই পার থেকে ওপার ঘুরে বেড়াচ্ছেন এবং সিটি কর্পোরেশনের মেয়র তিনি এসে বলেছেন যে তিনি এখন পর্যন্ত অবস্থান করছেন এবং শেষ পর্যন্ত তিনি এই জায়গায় থাকবেন। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে যাই যে উদ্ধার কার্যক্রমটা, সেটা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দলরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে প্রত্যক্ষদর্শী রিক্সা চালক যেমনটা জানালেন, রিক্সাটি একেবারে প্যাডেল চালিত রিক্সা, পানির কারণে গর্ত না দেখার কারণে সেটি ভারসাম্য হারিয়ে উল্টে পড়ে যায়। সেই সময় থেকে ৬ মাস বয়সী শিশু সেহেরিস সে নিখোঁজ। জি জোবাদ, খুবই অপ্রত্যাশিত একটি ঘটনা আসলে, এবং আপনি থাকুন অবশ্যই ঘটনার পরে কি হলো এবং শিশুটিকে উদ্ধার করা গেল কিনা এই খবর আপনিই জানাবেন। থাকুন সেখানে, ধন্যবাদ। ৬ দফা দাবি আর কুমিল্লায় আন্দোলন চলাকালে হামলার প্রতিবাদে কাফন মিছিল করল রাজধানীর কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। ৭ রাস্তা প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভেতরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারা সরকারকে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান, নতুবা কঠোর কর্মসূচির ইঙ্গিত দেয় শিক্ষার্থীরা। আমরা আশাবাদী ছিলাম শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি উপস্থিত থাকতেন, তিনি ছাত্রদের প্রতি আন্তরিক হতেন, আমাদের দফা দাবিগুলো নিয়ে কাজ শুরু করা যেত। কিন্তু গত আলোচনায়ও
রাজপথে যেমন আশ্বাস দেওয়া হয় তেমনই আশ্বাস দেওয়া হয়, আমরা এগুলো নিয়ে আলোচনা করে দেখব। আজকের এই কর্মসূচি যেন জনদুর্ভোগ না হয় এবং সকল পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কিন্তু আমাদের এই কর্মসূচি করেছি। পরবর্তী কর্মসূচিগুলো আমরা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেইভাবেই যাব। তবে সরকারের কাছে প্রশ্ন, সরকার কি জনদুর্ভোগ চায় কিনা? সরকার কর্তৃপক্ষকে বলছি, আমাদের দাবি দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে দিন, আমরা রাজপথ ছেড়ে দিব। এদিকে একই দাবিতে সারা দেশে কাফন মিছিল করেছে আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীরা। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ বিভিন্ন দাবি জানান তারা। বলেন, এ বিষয়ে কর্মকর্তাদের সাথে বৈঠকে কোনো দৃশ্যমান সমাধান না পাওয়ায় এই কর্মসূচি দিয়েছেন তারা। এই আন্দোলন একের পর এক ভিন্ন ভিন্ন কর্মসূচি আসবে। আজকে আমাদের এই কাফনের কাপড় প্রতীকী মাথায় নিয়ে কর্মসূচি, আগামীকাল হয়তো অন্য একটি কর্মসূচি আসবে। আপনারা আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন না করলে আমরা রাজপথ থেকে উঠবো না। আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে এই রাজপথে অবস্থান করব। দায়িত্ববানরা কেউ আমাদেরকে কোনো প্রকার কোনো গুরুত্ব দিচ্ছে না, বারবার আমাদেরকে ডাকতেছে কিন্তু কাজগুলো কোনো রকম কার্যকর হচ্ছে না। তারা এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সুষ্ঠু আশ্বাসও দিতে পারেনি। দাবি তো মেনে নেওয়ার অনেক দূরের কথা। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি এখন আরেকটা বড় চিন্তা। তারা কোনো সরকার নয়, তাই তাদের সাথে সরাসরি আলোচনাও করতে পারছে না বাংলাদেশ। আবার তাদেরকে এড়ানোও যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাই অন্যান্য বড় দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ দেওয়ার তাগিদ দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলোচনায় মার্কিন নতুন শুল্ক নীতি নিয়েও আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না, এটা আমি খুব শক্তভাবে বলেছি। এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে। 2014, 18 বা 24-এর মতো নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না। অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়েই নির্বাচন করার আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, জামাত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার কার্যক্রম শেষ এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার করার আহ্বান জানান তিনি। জামাত নেতা নির্বাচনী প্রক্রিয়া অবাধ নিরপেক্ষ করতে পুলিশ, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ন্যূনতম সংস্কার শেষ করে গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দৃশ্যমান করতে আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শুক্রবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয়। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ব্যানারে মিছিলে অংশ নেন শতাধিক মানুষ। হাউস বিল্ডিং ঘুরে মিছিল যায় জসিমউদ্দিন এভিনিউয়ে, সেখান থেকে রাজলক্ষ্মীর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। আয়োজকরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিচ্ছে না বলেই প্রায়ই তারা জনসমক্ষে মিছিল করছে। এসব অপতৎপরতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্র জনতা। তারা বলেন, গণহত্যায় জড়িত কাউকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। আমরা মনে করি যে ইন্টারিম আসলে আওয়ামী লীগ ইস্যুতে খুব বেশি স্ট্রং পদক্ষেপ নিচ্ছে না। 8 মাস আগে যারা গণহত্যা চালিয়েছে তারা এখন আবার মিছিল করতেছে এবং রীতিমতো হচ্ছে যে বিভিন্ন কথা বলছে। 5 আগস্ট সবচেয়ে বড় মিছিলটা বেরোয়েছিল উত্তরা থেকে, যাত্রাবাড়ি থেকে বেরোয়েছিল। সেই উত্তরের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ জাগিয়ে রাখবো। আওয়ামী লীগের এজেন্ডা যারা বাস্তবায়ন করবে তাদের বিচার হবে জনতার আদালতে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
অভিযোগ করেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বিপ্লবীদের ওপর হামলা রুখতে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 2 সদস্যের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয় থেকে মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। এ সময় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি জানান দলটির নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তর বাড্ডায় গুলিতে নিহত মোহাম্মদ ইমনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। শুক্রবার বিকেলে ভোলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ তোলা হয়। এ সময় ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও বাড্ডা থানার মামলার তদন্ত কর্মকর্তা সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, আন্দোলনের সময় 20 জুলাই গুলিতে প্রাণ হারায় ইমন। পরে গত বছরের 26 সেপ্টেম্বর নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 92 জনকে আসামি করে ঢাকায় আদালতে মামলা করেন। মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ইমন ঢাকার উত্তর বাড্ডায় একটি কারখানার শ্রমিক ছিলেন। আমলাদের মজ্জায় অস্থিতে শাসকের বাস, সেই মানসিকতা একদিনে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। চট্টগ্রাম প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী ও চট্টগ্রাম নাগরিক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন তিনি। দেশ গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ভুল ত্রুটি হলেও গণমানুষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। অনুষ্ঠানে সমাজসেবা উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, তরুণ রাজনীতিবিদরা যদি পচে যাওয়া রাজনীতি প্রথার দিকে আগায় তবে তারা ভুল করবে। ডাক্তার জাফরুল্লাহর জীবন কর্ম সবার জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এদের মর্যাদায় অস্তিত্বে শাসকের বাস, এরা জনগণকে শাসক হিসেবে শাসন করেছে এবং সেই মানসিকতা দূর করতে আমাদের অনেক সময় লাগছে। তরুণরা যে রাজনীতি করতে নেমেছ, এই শিক্ষাটা মাথায় রেখো। তোমরা যদি পিছনে পচে যাওয়া প্রথাগুলো গ্রহণ করে তোমরা তোমাদের রাজনৈতিক দল তৈরি করতে চাও, আগামী দিনে তোমরা প্রতিষ্ঠিত হতে চাও, আমার মনে হয় তোমরা ভুল করবে। তার এই গণস্বাস্থ্যের আমি বলবো যে সীমিত ক্ষমতা নিয়ে তারা যা করেছেন, এই সরকার, এই দেশ, তার সমস্ত প্রতিষ্ঠান তাকে সাহায্য করা তো তোকে দূরের কথা, উল্টো তাকে কিভাবে ঠেকিয়ে রাখা যায় তার চেষ্টা করেছেন। বাংলাদেশের গণমানুষের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট থেকে 2 শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে তারা ভাই বোন। শুক্রবার বিকেলে আরিচপুর রূপবানের টেক এলাকার বহুতল ভবনের 3য় তলার ফ্ল্যাটে পাওয়া যায় মরদেহ দুটি। নিহতরা হল 6 বছর বয়সী মালিহা ও 4 বছরের আবদুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আব্দুল বাতেন তার মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকতেন টঙ্গীতে। স্বজনদের ভাষ্যমতে দুপুরে পরিবারের সবাই একসাথে খাবার খান। পরে মা সালেহা বেগম ঘুমিয়ে পড়েন। দাদি ও বাবা বাইরে যান। মায়ের দাবি, কিছু সময় পর ঘরের দরজা খোলা ও শিশু দুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। পুলিশের ধারণা, শিশু দুটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিল ছোট মেয়েটা, ছোট ছেলেটা ঘুমিয়ে গেছিল এবং বড় মেয়েটাও নাকি ঘুমিয়ে গেছিল এবং তাদের মা পাশের ঘরে ঘুমিয়েছিল। তো ওই মুহূর্তে ফ্ল্যাটের দরজা খোলা ছিল, সেই মুহূর্তে কেউ একজন কোনো এক দুষ্কৃতকারী ঘটনাটা ঘটিয়েছে। এই পর্যন্তই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। ফিলিস্তিনে গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস এবং মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দল। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উত্তর গেটে হয় এই কর্মসূচি। মুসলিমদের ওপর বর্বর হামলার প্রতিবাদে ইসরায়েল এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় তারা নেতানিয়াহুর বিচার দাবি করেন। ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রীর কঠোর নিন্দা জানানো হয় সমাবেশে। বিশ্বের সকল মুসলিম দেশকে ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতারা। পরে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর ঘুরে বায়তুল মোকাররমের সামনে গিয়ে শেষ হয়। আরব বিশ্বের জনগণ যারা আছেন, আপনারাও ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ুন। ফিলিস্তিনকে স্বাধীন করব, আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুসলমানরা মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের কর্মসূচি দিবে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খুলনায় জেলা ইমাম পরিষদের আহ্বানে মার্চ ফর গাজা বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর ডাক বাংলা চত্বরে কর্মসূচি হয়। সমাবেশে বক্তারা দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদ জানায়। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি গাজায় নির্বিচারে মানুষ হত্যার পরও শান্তি প্রতিষ্ঠায় কর্মরত সংস্থাগুলো নির্বিকার থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বেশ কিছু শতবর্ষী গাছ কাটা হয়েছে। শুক্রবার সকাল থেকেই বৃন্দাবন সরকারি কলেজ এলাকার এই গাছগুলো কাটা শুরু করে শ্রমিকরা। জানান, জেলা পরিষদের নিলাম কার্যাদেশ অনুযায়ী গাছগুলো কাটছেন তারা। তবে কি কারণে এই গাছ কাটা হচ্ছে এ নিয়ে মন্তব্য করেননি সংশ্লিষ্টরা। খবর পেয়ে শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকরা গাছ কাটায় বাধা দেয়। তারা বলেন, পুরনো ও বৃহৎ আকৃতির শতবর্ষী এসব গাছ কাটা হলে পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক বিরোধী প্রতিবাদ মিছিল করেছে ইউনিয়ন যুবদল। শুক্রবার বিকেলে পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি হয়। ইউনিয়ন যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা রুবেল মাসুদ, শামীম, সোহাগ, সুমন সহ আরো অনেকে। এ সময় মাদক কারবারিদের হুঁশিয়ারি করে বক্তারা বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কোথাও মাদক বিক্রির চেষ্টা হলে কঠোর অবস্থান নেবে যুবদল নেতাকর্মীরা। বাংলাদেশের অন্যতম সেরা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর চা আয়োজন করল সেরা বাংলাবিদ প্রতিযোগিতার ৬ষ্ঠ বর্ষ। ভাষা ও সংস্কৃতি চর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে আয়োজন করা হয় প্রতি বছর। প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন বাংলা ভাষা ও সাহিত্য প্রেমী প্রতিযোগীরা। চূড়ান্ত পর্বে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ১০ লক্ষ টাকা, ৩ লক্ষ টাকা এবং ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, লেখক ও গবেষকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বাংলার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং ভাষার মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। ভাষা ও সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত করতে আয়োজনকে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করেন অতিথিরা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট ২০২৫। শুক্রবার সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বেলা ১১টায় মঞ্চে শুরু হয় মূল অনুষ্ঠান। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্র্যাটেজির চেয়ারম্যান ডক্টর ফারহানাস ফিরোজ বলেন, এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর মানেই বিশ্ববিদ্যালয়ের গৌরব। মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী। আমাদের অ্যালামনাইরা আমাদের সাথে আরো বেশি যোগাযোগ করুক, আমাদের ক্যাম্পাসে আসুক, আমাদের সাথে বিভিন্ন প্রজেক্টে ইনভলভ হোক, বা এমনি জাস্ট ক্যাম্পাসে এসে আমাদের যে কারেন্ট স্টুডেন্টস আছে, আমাদের যে ফ্যাকাল্টিরা আছে, ওদের সাথে একটু যোগাযোগটা যেন ওরা বাড়াতে পারে, এটা আমরা চাচ্ছি।